শেখ মুজিব সাহেব নিজেই এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। 2012 সালে গ্রেপ্তারের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে গোলাম আজম 1971 সালে নিজের অবস্থান, যুদ্ধের বিরোধিতা এবং পরবর্তী সময়ে যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে বিস্তারিত কথা বলেন। সেখানে তিনি দাবি করেন তার রাজনৈতিক অবস্থান ছিল পাকিস্তানকে অটুট রাখার পক্ষে, তবে সেটি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং তিনি মনে করতেন ভারতীয় হস্তক্ষেপ বাংলাদেশের ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সহায়তা চান। তখন থেকেই তিনি এবং তার রাজনৈতিক সহযোগীরা গভীর উদ্বেগে পড়েন। তার ভাষ্য ছিল, ভারত আমাদের স্বাধীন করতে আসবে না, তারা আসবে নিজেদের স্বার্থে। তিনি মনে করতেন ভারতের মূল লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা এবং ভৌগোলিক কৌশলগত সুবিধা অর্জন করা, কারণ পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেলে পাকিস্তান দুর্বল হয়ে পড়বে এবং বাংলাদেশ পুরোপুরি ভারতের ভৌগোলিক প্রভাবের মধ্যে চলে আসবে। গোলাম আজম আরও দাবি করেন 1971 সালে পাকিস্তানি বাহিনীর নানা কর্মকাণ্ডেরও তিনি বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, বিভিন্ন সভা-সমাবেশে তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে সেনাবাহিনীর দমনপীড়নের কারণে সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে চলে যাচ্ছে। এমনকি তিনি তৎকালীন সামরিক কর্মকর্তা রাও ফরমান আলী ও টিক্কা খানের সঙ্গেও দেখা করে 25 মার্চের গণহত্যা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ করেছিলেন বলে উল্লেখ করেন। তবে সে সময় সংবাদপত্রে সেন্সরশিপ থাকায় এসব বক্তব্য প্রকাশিত হয়নি বলেও দাবি করেন তিনি। ভাষা আন্দোলন থেকে শুরু করে আইয়ুব বিরোধী আন্দোলন পর্যন্ত নিজের রাজনৈতিক ভূমিকার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন গোলাম আজম। ডাকসুর সাবেক এই জিএস দাবি করেন 1948 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি প্রদান এবং 1970 সালের নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও তিনি তুলেছিলেন। তার মতে তিনি কখনো জনগণের ভোটের বিরুদ্ধে ছিলেন না, তবে স্বাধীনতার পথ ও ভারতীয় সম্পৃক্ততা নিয়ে তার ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে গোলাম আজম বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধ ইস্যুর একটি সমাধান করে গিয়েছিলেন। তার দাবি অনুযায়ী পাকিস্তানি বাহিনীর 195 জন সেনা কর্মকর্তাকে যুদ্ধাপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল এবং তখন কোনো বেসামরিক ব্যক্তির নাম সেখানে ছিল না। তাই কয়েক দশক পরে নতুন করে জামায়াত নেতাদের বিরুদ্ধে বিচার শুরু করাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করতেন। তার ভাষায় 2001 সালের নির্বাচনের পর থেকেই যুদ্ধাপরাধী ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হয়। তিনি অভিযোগ করেন বিএনপি জামায়াত জোটকে দুর্বল করতে এবং জামায়াতকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই এই ইস্যু সামনে আনা হয়েছিল। তার মতে এটি ছিল বিচার নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার একটি কৌশল। অবশ্য মুক্তিযুদ্ধের ইতিহাস এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে বাংলাদেশের মূলধারার রাজনৈতিক ও সামাজিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে গোলাম আজমকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয় এবং 2013 সালে তাকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে 2014 সালে 91 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তবুও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গোলাম আজম একটি বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ নাম হয়ে রয়ে গেছেন। তার বক্তব্য ও অবস্থান নিয়ে মতভেদ থাকলেও 1971 সালের রাজনৈতিক বাস্তবতা এবং সে সময়কার বিভক্ত চিন্তাধারা বুঝতে তার সাক্ষাৎকার ও বক্তব্য এখনও আলোচনায় উঠে আসে।